This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুড মর্নিং টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর সকালবেলায় গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি। আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি জানানো হয়েছে। তবে হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখবো, উত্তর কলকাতা থেকেও কিন্তু এই আর্জি এসছে। মানে শুনানি বাড়ানোর জন্য 3 জেলার নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন। এবং এই নিয়ে আমরা একটু কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এই যে 3 দিন বাড়ানোর যে আর্জি, মানে সেটা কি অ্যাকসেপ্ট করা হবে? মানে এখন অব্দি কমিশন সূত্রে কি বলা হচ্ছে? গুড মর্নিং লিমা। আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে আজকের এখনো পর্যন্ত যেহেতু 7 তারিখেই শেষ শুনানির দিন ছিল, আর মাত্র কয়েক ঘন্টা, আজকে সারাদিন যাবৎ শুনানি চলার কথা রয়েছে। এই শুনানির সময় বাড়বে কিনা তা নিয়ে যাবৎ জল্পনা থাকলেও গতকাল রাত পর্যন্ত আলাদা করে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি কমিশন। মনে করা হচ্ছে আজকে দুপুর 12টার মধ্যে যদি বিজ্ঞপ্তি জারি না হয় তাহলে আর শুনানির সময় বাড়বে না। এখন গতকালই সিইও দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে 3 জায়গা, যেরকমটা তুমি বললে, 3 জেলা মালদা, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর কলকাতার যেহেতু 4টি বিধানসভা এলাকায় এখনও পর্যন্ত শুনানি শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে বলে সেখানকার ডিওরা জানিয়েছেন। তাই এটার জন্য আলাদা করে চিঠি পাঠাচ্ছে কমিশন। হতে পারে এমন যে শুধুমাত্র এই 3 জায়গার জন্যই শুনানির সময় কিছুটা বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু বাদবাকি কোথাও শুনানির সময় বাড়ানো হবে না। কারণ আর কোথাও থেকে রিকোয়েস্ট যেহেতু আসেনি, সিইও দপ্তর থেকে গোটা পশ্চিমবঙ্গের জন্য এরকম কোনো অনুরোধ করা হবে না। ফলে আগামী 7 তারিখ থেকে বাড়িয়ে হয়তো 1 বা 2 দিন দেওয়া থাকলেও সার্বিকভাবে শুনানির সময় আর বাড়ানো হবে না। জোর দেওয়া হচ্ছে কোথায়? 14 তারিখ চূড়ান্ত যে তালিকা এসআইআর-এর প্রকাশের সময়, সেটা বাড়িয়ে দেওয়া হতে পারে। এর আগেও আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে এই চূড়ান্ত ভোটার তালিকা যেটাতে আরও যাতে নিখুঁতভাবে হয়, সম্পন্ন হয়, তার জন্য সময় বাড়ানো যেতে পারে। গতকাল আমরা দেখেছি যে ইউপির ক্ষেত্রে 1 মাস সময় বাড়ানো হয়েছে। ফলে ফ্যাক্ট চেকিংয়ের যে বিষয়টা, তার উপরেই বেশি কমিশন গুরুত্ব দিচ্ছে। সেক্ষেত্রে সেটা সময় 3 দিন বা 4 দিন বেড়েও যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। তবে খুব একটা বেশি বাড়বে না, এটা ইউপির মতো হবে না, কারণ এখানে বিধানসভা নির্বাচন সামনে রয়েছে। এবং এক্ষেত্রে কমিশনের আরও একটা যুক্তি হচ্ছে যে যত দ্রুত সম্ভব এই চেকিং, রিচেকিং এই বিষয়টা সম্পন্ন করা হবে। তার জন্য যদি অতিরিক্ত আরও বেশি কর্মী লাগে সেটাও পাঠানো হবে। তবে মনে হয় না, এখনও পর্যন্ত যেহেতু বিজ্ঞপ্তি আসেনি, তাই শুনানির সময় বাড়ছে। এখন চূড়ান্ত ভোটার তালিকার সময় বাড়ে কিনা সেটা আজকে স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। দিনটায় নজর থাকবে, আজকের দিনটা একটু অপেক্ষা করতেই হবে। সারাক্ষণ নজর রয়েছে। শ্রাবন্তী, তুমি একটু সঙ্গে থাকো, আরও একটা খবরের নজর আমরা রাখবো, তোমার থেকে জানবো। এসআইআর প্রক্রিয়াটা একটা অসভ্য প্রক্রিয়া। এটা আরএসএস রাজনীতির অংশ। সেই রাজনীতির অংশ হিসেবেই বিজেপি তার পক্ষে, তৃণমূল এতদিন চুপ করেছিল, শেষ বাজারে এখন গিয়ে একটা দেখাবার চেষ্টা করছে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওখানেও ধরা পড়ে গেছে। মোস্তারি বানুর কেস নভেম্বর মাসে, তারপরে সরকার কেউ পর্যন্ত পছন্দ না করে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দাঁড়ালেন যেন ছবিটা সামনে আসে। আসল লক্ষ্যটা নির্ভুল ভোটার তালিকা নয়, আসল লক্ষ্যটা হচ্ছে ভোটার তালিকায় নাম বাতিল করা। যা খুশি বাতিল হয় হোক, আমার ভোট জিততে হবে, এটা মানুষকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, ভীতির সঞ্চার করা হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেবার চেষ্টা হচ্ছে। খুবই খারাপ হচ্ছে। এখনো প্রায় 60 লক্ষের উপরে মানুষের হিয়ারিং বাকি। 7 দিনে 60 লক্ষ। যারা প্রতিদিন 1.5 লক্ষ হিয়ারিং করতে পারেনি, তারা প্রতিদিন 10 লক্ষ করে হিয়ারিং করবে। এই অসভ্য প্রসেসের মাধ্যমে আসলে একটা বড় সংখ্যক গরিব মানুষ, মহিলারা, দলিত, মাইনরিটি, তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে এই বর্বর অসভ্য নির্বাচন কমিশন। বিজেপি চাকরে পরিণত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন সেটা একেবারে রেশনাল কথা, যে এতগুলো মানুষের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং করতে হয়, তাহলে তার জন্য যে অ্যাডিকুয়েট টাইম প্রয়োজন সেটা যদি দেওয়া না হয় এবং সেটা না দিয়ে যদি মানুষগুলোকে বাদ দেওয়া হয়,
তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আগের দিন যেরকম কানমোলা খেয়েছে মমতা দি অ্যাপিয়ার করার পরে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। তার জন্য যেন প্রস্তুত থাকে নির্বাচন কমিশন। এসআইআর শুনানির প্রথম দফায় গড় হাজির থাকা 37 লক্ষের মধ্যে হাজিরা দিয়েছেন 32 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত গড় হাজির বাকি প্রায় 5 লক্ষ। এসআইআর হিয়ারিং এর জন্য প্রায় 1,51 লক্ষ নোটিশ ইস্যু করা হয়েছিল, আর এর মধ্যে গতকাল পর্যন্ত গড় হাজির প্রায় 5 লক্ষ। এই 5 লক্ষ কারা? আদৌ আসবেন তো? আজ শুনানির শেষ দিন। আজকের মধ্যে শুনানিতে হাজিরা না দিলে নাম বাদ দেবে কমিশন। যাদের নাম বাদ যাবে তাদের প্রত্যেককে কমিশন কারণ জানাবে। মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পরে এসআইআর এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছে এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে অত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গা রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই নিজে এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন। প্রথমে 58 লাখকে বাদ দিয়েছিলেন, পরে আবার 1,30 লাখ বা 34 লাখ নোটিশ পেয়েছে। এই যে টোটাল প্রায় 2 কোটির কাছাকাছি, এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা নাম বলে সেই লিস্ট বার করছেন না কেন? সেই লিস্ট থাকলে আপনারা মনে করেন যে ওরা বার করতেন না? অকারণ মানুষকে হ্যারাস করে 2 মাসে 150 জন মারা গেছেন, 140 জনেরও বেশি হয়ে গেছে এখন সংখ্যাটা। বিএলও আছে, সাধারণ মানুষও আছে, একই রকম নোটবন্দির মতো এবারে ভোটবন্দি। এবার আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। এসআইআর এর কাজে যুক্ত যে সমস্ত কর্মীরা তাদের পারিশ্রমিক অবিলম্বে মেটানোর নির্দেশ মুখ্য সচিবকে আবারও চিঠি নির্বাচন কমিশনের। আমি কথা বলতে চাইবো এই আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এই নিয়ে মানে আবারও সেই চিঠি দেওয়া হলো, এই পরের চিঠিতে কি বলা হয়েছে? লিমা, ডিসেম্বর মাসে এর আগে চিঠি দিয়েছিল কমিশন এবং সেখানে এই বিএলও, ইআরও, এইআরও যারা রয়েছেন তাদেরকে এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছিল। মুখ্য সচিবকেই চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বিএলওরা 18,000 টাকা পান এই গোটা এসআইআর এর জন্য, এইআরওরা 25,000 এবং ইআরওরা 30,000 টাকা পান। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাতা কেন দেওয়া হয়নি সেটা নিয়ে গতকাল ফের আরেকবার চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এসআইআর এর কাজ প্রায় শেষ, বিশেষত বিএলওদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা নভেম্বর থেকে কাজ করছেন, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই টাকা পাননি। আপলোড করার জন্য আলাদা করে মোবাইলে যে টাকাটা প্রয়োজনীয়তা থাকে তার কথাও বলা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং শেষ পর্যন্ত আরেকবার স্মরণ করিয়ে এই চিঠি দেওয়া হয়েছে দ্রুততার সাথে যাতে রাজ্য এই টাকা, এই বকেয়া টাকা মিটিয়ে দেয় তারই নির্দেশ দিয়েছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। ভোটের জন্য পুলিশ সুপারদের তৈরি থাকার নির্দেশ ডিজির। সব জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের সিপিদের তৈরি থাকতে নির্দেশ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়ার নির্দেশ। ভোটের আগেও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ। পীযূষ পান্ডে ডিজি হওয়ার পরে এদিন ছিল দ্বিতীয় ভোট। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কিভাবে আবেদন করতে হবে জানিয়ে দিল কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে 15 দিনের মধ্যে আবেদন করা যাবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। 15 দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। এখন জেলা শাসক যদি সেই আবেদন প্রত্যাহার করেন তবে সরাসরি সিইওর কাছে আবেদন করা যাবে। যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল তাদের নাম অটোমেটিক্যালি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। শুনানিতে যারা তালিকার বাইরে অন্য নথি দেখিয়েছেন কমিশনের আইন ও নিয়ম অনুযায়ী সেই সব ভোটারের নাম বাদ দিতে চলেছে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 14 ফেব্রুয়ারি।
সিআরপিএফ পরিচয় বাড়ি ভাড়া নিয়ে থাকার অভিযোগ। এসআইআর আবহে চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়ার 7 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গার দেপাড়ায় একটি বাড়িতে বরিশাল 3 যুবক ভাড়া নিয়ে থাকছিলেন আর সেখানে পৌঁছে যান তৃণমূল কাউন্সিলরের স্বামী। 3 যুবক কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি বলে অভিযোগ শাসকের। ঘটনাটি মোবাইল বন্দি করেন কাউন্সিলরের স্বামী। তৃণমূল নেতার অভিযোগ, ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূল নেতারা ফিরে যাওয়ার পরই এলাকা ছেড়ে চলে যান 3 যুবক। অন্য রাজ্যের কাউকে দেখলেই হেনস্থা করছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপি। আমি ওদের ঘরে ঢুকে আমি ওদের ডাকলাম, 3 জন বেরিয়ে এলো। যে বলছে আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা উড়িষ্যা থেকে এসেছি। বলছে আমি সিআরপিএফ। বললাম প্রুফ দেখান। কোনো প্রুফ দেখাতে পারছে না, এখানে ভাড়া নিয়ে আছে, কোনো প্রুফ নেই, কিছু নেই। এদিকে বলছে আমরা সিআরপিএফ। আমি 24 ঘন্টা বলেছি বেরিয়ে যেতে, 24 ঘন্টার মধ্যে। ওরা বলছে আমি 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি। তা নিশ্চয়ই কোনো এর মধ্যে বিজেপির কোনো গন্ধ আমি দেখতে পাচ্ছি, তাই আমরা এখান থেকে ওকে বার করে দিচ্ছি। এটা তো বিজেপি একটা মানে জায়গায় জায়গায় একটা ঘাঁটি বেঁধে দিচ্ছে, করে ইলেকশনটা পার করে দেবে। দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনেই আমরা এই কাজগুলো করছি। আর এটা তো ধরাই যায় যে বিজেপি চক্রান্তটা করছে। ওরা এখন এরকম ছোট ছোট কল বাড়িতে গিয়ে যারা দেখছে ওরা ভাড়া দেয়, কিন্তু এই বাড়িতে তো ভাড়া দেয়, ওরা ভাড়া দেয় সেই রকম গিয়ে বেশি পয়সার প্রলোভন দেখিয়ে এই চক্রান্তটা করছে ওরা এই 26-এর ভোটটাকে বানচাল করার জন্য। কিছু লাভ নেই, নিটফল 0 বিজেপি। আর তারা যদি কোনো কাজের জন্য এসে থাকে, যদি তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়া যদি এসে থাকে, তারা তো তাদের আইডেন্টি কার্ডটা ক্যারি করবে। তাহলে সেই ক্ষেত্রে তারা আইডেন্টি কার্ডটা ক্যারি করতে পারেনি কেন? সেখানেই আপনাদের স্পষ্ট বার্তা যে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু হতেই পারে না। ওনার দলের নেত্রী নজর রাখতে বলেছে, তো মানে এই নয় যে অন্য রাজ্য থেকে কেউ পশ্চিমবাংলায় কাজের সূত্রে এসে থাকলে তার উপর দলবল নিয়ে গিয়ে চড়াও হতে হবে, তাকে হেনস্থা করতে হবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলা থেকে সবথেকে বেশি মানুষ কাজের সূত্রে গিয়ে থাকে। তো সেই ভিন রাজ্যের মানুষগুলো যদি এই পশ্চিমবাংলার মানুষকে ওই রাজ্যে এই ধরনের হেনস্থা করে, তাহলে সেটা কি পশ্চিমবাংলার জন্য ভালো হবে? নিজেদের অপকর্মতা ঢাকার চেষ্টা করছে তৃণমূল।